দর্শক ইশতেহারে স্বাগত জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। আমরা সাইফুল আমিন ভাইয়ের কাছ থেকে সমসাময়িক বেশ কয়েকটি বিষয় জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশে আজ শুক্রবার ভয়াবহ বলা যায় যে ভূমিকম্প হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সমবেদনা, সহমর্মিতা এবং যারা নিরাপদে আছেন তাদের জন্য শুভকামনা। এই ভূমিকম্পকে কেন্দ্র করে আমার একটু জিজ্ঞাসা আছে সাইফুল আমিন ভাইয়ের কাছে। সাইফুল আমিন ভাই, আপনি ইশতেহারের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি, সাইফুল আমিন ভাই, এই যে ভূমিকম্প হলো এখন আ ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতা দখলে রয়েছে। তো একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে এই ভূমিকম্পকে কেন্দ্র করে নিঃসন্দেহে ইসলামপন্থীরা বলে বেড়াতেন যে অমুক মাওলানাকে আওয়ামী লীগ জেলে ধরে নিয়ে গেছে, মজলুম অমুক মাওলানা এই কারণে ভূমিকম্প হয়েছে। বা অমুক নারীর জিন্সের কারণে ভূমিকম্প হয়েছে। অথবা অমুক ব্যক্তি অমুক ফ্ল্যাটে ঢুকে সমকামিতা করেছে। এইজন্য ভূমিকম্প হয়েছে। কিন্তু অপরদিকে আমরা জানি বলাৎকারে ভূমিকম্প হয় না। আম আ আ বন্ধুর বউরে নিয়ে রিসোর্টে গেলেও অনেক ব্যক্তিগত বিষয়, তাও তারা যেহেতু এ দ্বিচারী, তারা একটা মুখে বলে আরেকটা বিশ্বাস করে। বলে নারীরা ঘরের বাইরে যাবে না, আবার বিমানবালার প্রেমে পড়ে। এই ঘটনাগুলো আমরা দেখি। তা নিয়ে কিন্তু আসলে কারো ধর্মীয় অনুভূতি বা রাজনৈতিক কোনো ইস্যু তৈরি হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিঃসন্দেহে বলা হইতো অমুক মাওলানা, অমুক সাঈদী, অমুকের কারণে এই ভূমিকম্প হয়েছে। আমরা দেখেছি চাঁদে সাঈদীকে পর্যন্ত দেখা গেছে এবং সেই নিয়ে কয়েক ডজন মানুষকে হত্যাও করেছে জামাত শিবির। এখন ইউনূস সরকার ক্ষমতায়। ইসলামপন্থী কোনো নেতার পক্ষ থেকে জিন্সের দোষ, সমকামীদের দোষ বা ধরেন অমুক মাওলানা জেলে, তমুক ইয়ে জেলে, আ এরকম কোনো কথা শোনা যাচ্ছে না। কোনো মিছিল মিটিং হচ্ছে না, কোনো গুজব হচ্ছে না। অপরদিকে আওয়ামী লীগাররা কি বলবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে বলে আল্লাহ মাইন্ড করেছেন, রাগ করে এই ভূমিকম্প দিয়েছেন। যদি আওয়ামী লীগাররা বলে তাহলে সেটা কি খুব ভুল হবে? আবার আওয়ামী লীগাররা কি এটা ভাববে না যে তারা কাদেরকে পেলেছিল? যাদেরকে তারা মডেল মসজিদ বানিয়ে দেয়, রুটি-রুজির ব্যবস্থা করে দেয়, সনদ দেয়, ভুয়া একটা জিনিসকে ডিগ্রি সমমানে তাদের নিয়ে যায়। সেই গোষ্ঠীরা যে তাদেরকে কোনোদিনই আপন করে না, তার প্রমাণ কি এটা না? তার ইসলামপন্থীরা যদি ১২ মাসই এরকম হবে, অসভ্য হবে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর তাদের কাছে নবী হয়ে যায় না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সমকামীদের বিভিন্ন আ গোষ্ঠীকে অর্থায়ন করার বিভিন্ন ছবি আমরা দেখেছি। ইসরায়েলকে অর্থায়নের ব্যাপার দেখেছি। পশ্চিমাদের ব্যাপারে তার যে সম্পর্কের ব্যাপারটা আমরা জানি। তাঁর মেয়ে একজন সঙ্গীত শিল্পী এবং তিনি সমকামীদের সাপোর্ট করেন, বিভিন্ন জায়গায় ডোনেট করেন, এমনও বিষয় আছে। তো একটা লোক যার আদ্যোপান্ত পশ্চিমা ভাবধারা এবং আম যেটা ঠিক বা বেঠিক বলব না, ইসলামপন্থীদের পুরো ভিন্ন আইডিওলজির একটা ব্যক্তি ক্ষমতা দখল করে আছে। তাদের কোনো ইসলামপন্থীদের কোনো কথাবার্তা নেই। সবাই যেন খুব শান্ত আরাম পাচ্ছে। এই মরশুমি আনন্দর ব্যাপারটা যদি আমাদেরকে একটু খোলাসা করতেন। অনেক ধন্যবাদ আসাদ, আপনিও অনেক ইলাবোরেট করে বলেছেন। আ এটা আ আমি মাঝে মধ্যে একটা করি, আমরা বাঙালিদের মনস্তত্ত্বটা হইল একটু ডিফারেন্ট। আ মনস্তত্ত্বটার মধ্যে আপনি একটা জিনিস পাবেন যে আমরা কোনো আ সত্য জিনিসকে আ সন্দেহ করতে ভালোবাসি। কোন সত্য? যেকোনো ধ্রুব সত্য হলেও আমরা সন্দেহ করতে পারি না। এখন যেটা রাতের বেলা যদি শুকতারা দেখা যায়, সে ধরুন শুকতারা দেখা গেল এবং আ দাদা নাতিকে নিয়ে দেখালো যে, "দাদু দেখো এটা হলো শুকতারা।" হ্যাঁ? কিন্তু আমাদের ভিতরে বাচ্চাগুলোর ভিতরে পর্যন্ত এটা কি আসলে শুকতারা? দাদা বলছে ডেফিনিটলি এটা শুকতারা। এটা অন্ধের মতো বিশ্বাস করার ব্যাপার। তাই না? কিন্তু প্রশ্নটা কিন্তু আমরা এভাবে করি। আমাদের জনগণের যে মানসিকতা সেটা হলো আমরা ধ্রুব সত্যগুলোকে সবসময় কোয়েশ্চেনের মধ্যে ফেলি আর মিথ্যাগুলোকে নিয়ে মানে মনে করি যে এটাই সত্য। এখন দেখেন এই ভূমিকম্পের কথাই আপনি বললেন। ভূমিকম্প যখন আওয়ামী লীগ আমলে যত আমি নিজে এটা আশ্চর্য হতাম যখন বিএনপির বাঘা নেতাও বলতো যে আল্লাহর গজব নেমে আসছে। বাঘা নেতা এই কথাগুলি বলতেন। তো আল্লাহর গজব নেমে আসতেছে এবং আপনি এই যে ২৪শে আগস্টের যে জঙ্গি উত্থান, এটাকেও এখন পর্যন্ত অনেকে আল্লাহর গজব, মানে আল্লাহ শেখ হাসিনাকে উপরে একটা গজব নামাইছে। কেউ এইটাও বলেছেন আবাবিল পাখির মতো, পাখির মতো পাথর ছুঁড়ে এই ছাত্র জনতা, হ্যাঁ, শেখ হাসিনাকে তাড়িয়েছে। তো ধ্রুব সত্য বা যারা সত্যের চর্চা করবে বা
তাদের বিরুদ্ধে কিন্তু যখন কোনো মন্তব্য করা হয় এটা দ্রুত প্রচার লাভ করে এবং দ্রুতই আমরা গ্রহণ করি। কিন্তু আজকে দেখেন, আপনি বললেন যে আজকে কি হলো, এটা নিয়ে কিন্তু একটি রাও নাই, একটি শব্দ নাই, উল্টো কি আছে জানেন? বিএনপির নেতা বিএনপির নেতা বলতেছে একটা ইয়ের মধ্যে, ডায়াসে, এটা ভিডিও, বিএনপি অথবা হ্যাঁ বিএনপি নাকি জামাত যেন বলতেছে যে এই ভূমিকম্পের পরে সরকারের কি বলে ম্যানেজমেন্টের ব্যর্থতা নিয়ে প্রচণ্ড সমালোচনা করছেন। খুব ভালো কথা, ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা, কিন্তু সাথে কি বলেছেন জানেন? বলেছে আমরা যখন ক্ষমতায় আসব তখন এই ধরনের ভূমিকম্প আর হবে না, এবং এই ধরনের ভূমিকম্প যদি হয়ও এটা আমরা তাৎক্ষণিকভাবে ম্যানেজ করে ফেলবো। মানে উনি কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাইছেন যে ওনার আমল আসলে আল্লাহ এইভাবে তাকাবে না, আল্লাহর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের প্রতি। আল্লাহর মানে যে অন্যান্য আমলে আওয়ামী লীগ আমলে আল্লাহর একটা কুদৃষ্টি পড়ে, আর ওনাদের আমল যখন তৈরি হবে তখন সুদৃষ্টি পড়বে। তাহলে ভাই, আল্লাহর কুদৃষ্টি এবং সুদৃষ্টি যদি আপনি ভাগ করেন এইভাবে, তাহলে তো আপনি আল্লাহই মানেন না, আপনি আল্লাহই মানেন না। অবশ্য এরা সেই ইসলামী সংগঠন করতেছে, ইসলামী মানব। আমি দাড়িওয়ালা দেখছি বলে আমার এখন হঠাৎ সন্দেহ হচ্ছে, প্রথম আমি মনে হলো ওটা চিনি, সে হলো আমিনুল হইতে পারে, এরকম আমিনুলের মতো একটা চেহারার, আমিনুল মানে বিএনপির আমিনুল আচ্ছা না, ফুটবলার আমিনুল, তার মতো চেহারার একজন। আবার যেহেতু দাড়ি দেখছি তাতে মনে হচ্ছে জামাত। সো ওনারাই কিন্তু আল্লাহ সম্পর্কে দুই ধরনের মন্তব্য করে কিন্তু মানে ওনাদের ইসলামিত্ব নিয়ে মানে মানে ইসলাম, ওনাদের ইসলাম নিয়ে যে ওনারা দুই রকম মনোভাব পোষণ করেন সেটা বোঝা। আল্লাহকে ওনারা দুইভাবে দেখেন, যে এক আমলে আল্লাহ হলো অসুর, আর এক আমলে আল্লাহ হলো দয়ার সাগর, কিছুই হবে না। কিন্তু সায়েন্স এবং ইয়েতে তো এটার কোনো জায়গা নেই। এটা হলো আমাদের মনস্তত্ত্ব, বুঝছেন? এবং এর কথা আপনি দেখবেন যে লাখ লাখ ভিউয়ার কিন্তু এটা দেখবে যে শেখ হাসিনার আমলে এটা হয়েছে, ইউনুসও এটার আমলে হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, ওদের আমলে আবার ঠিক হবে না। কিছু মানুষ তো অবশ্যই বিশ্বাস করবে। আরও একটা জিনিস দেখেন, যদি ওদের কথা অনুযায়ী হয়, তাহলে আপনি যেটা বললেন যে শেখ হাসিনারকে ইয়ে দেওয়ার কারণে, মৃত্যুদণ্ড দেওয়ার কারণে এই এখন যদি আওয়ামী লীগরা বলা শুরু করে, এটা কিন্তু বিশ্বাস করবে না। সো আমাদের একটা মানসিকতাই হলো, আমরা সেকুলারিস্ট মানুষগুলো বা প্রো লিবারেশন ফোর্সের মানুষগুলো সম্পর্কে যখন কথা বলা হয়, সব মানুষ মিথ্যা কথা বলা হয়, তখন কিন্তু মানুষ, আমাদের দেশের অধিকাংশ মানুষ এটাকে লুফে নেয়, কেন যেন চকলেটের মতো চুষতে থাকে। আর যখন ওরা কোনো সত্য কথা বলে সেটা বিশ্বাস করবে না। দিস হোয়াট হ্যাপেন। এখন আওয়ামী লীগ বলুক, দেখেন যে এটা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যই এই ভূমিকম্প হয়েছে, আল্লাহর গজব নামছে, কি এইটা তখন বলবে যে এ তো কাফের, এ তো কাফের হয়ে গেছে। কিন্তু অন্য আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যখন বলবে, তখন কিন্তু খুব এটি আল্লাহ ঠিকই করছে। কারণ তা না হলে সাইদির ওই যে ইয়ের সময় চাঁদে দেখা গেছে বলে ব্যাপার না, ব্যাপারটা হলো যে ওনাদের আমলে আল্লাহ সাইদিকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে রাখছেন, যেখান থেকে তাকে মানে ইয়ের মতো, বেহেশতের ইয়ের মতো, বেহেশতে খুব ভালোভাবে রেখেছে। এবং এইটা যারা করেছে তারা খারাপ লোক, এই সাইদির যারা ফাটিয়েছে তাদের সাথে লড়াই করো, লড়াই নামে অনেক মানুষ মেরে ফেলছে। সেই হত্যাকাণ্ডগুলো কিন্তু দোষের কিছু না, কিন্তু না, ওটা ভালো, মানে এটা সাইদির জন্য বিব্রতকর হইলেও এটা তাদের জন্য ভালো। সাইফুল আমিন ভাই, আমরা দুইজন ব্যক্তির সাথে যদি ধর্মীয় বিশ্বাস বা তাদের ব্যক্তি জীবনে মানে যারা তাদেরকে কাছ থেকে দেখেছেন, তাদের কাছ থেকে সরাসরি আমরা শুনে যেটা বুঝতে পারি, শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্মীয় বিশ্বাসের আকাশ পাতাল পার্থক্য। এখানে একজন পুরোপুরি নাস্তিক আর একজন পুরোপুরি ধার্মিক। এখন কে নাস্তিক কে ধার্মিক সেটা দর্শক আপনাদের উপরে বিবেচনা করলাম। আবার কে এখন নবী আর কে ছিল কি যেন মানে কাফের, মানে যাই হোক, আমার খুব কষ্ট হয় বাংলাদেশের ইসলামপন্থীদের এই অজ্ঞতা দেখে, আর তাদের জন্য শুভকামনা। সাইফুল আমিন ভাই, আমরা কিন্তু আপনি ইসলামপন্থীদের অজ্ঞতা কেন বলছেন? আমি কিন্তু আপামর জনগণের মধ্যে আমি এই জিনিসটা দেখতে পাই। না, আপামর জনগণ তো ধরেন ইসলামপন্থীদের দিকে তাকিয়ে তারা সিদ্ধান্ত নেয়। ইউনূসের মানে টোটাল আপনি কোকা-কোলা খাবেন কর্মকাণ্ডের কিনা? মধ্যে, ইউনূসের টোটাল কর্মকাণ্ডের মধ্যে
আপনি টোটাল তার প্রতিদিন এই 15 মাসের মধ্যে কোনো একদিন 2টা ঈদের নামাজ ছাড়া নামাজে গেছে এরকম কোনো প্রমাণ আছে? কোনোদিন সে নামাজ পড়ছে বা বিসমিল্লাহ বলছে? দেখেন, বিএনপি একটা দল, যে দলের জিয়াউর রহমান বিসমিল্লাহ চালু করছে, শুধু করে নাই, মানে উনি সবকিছুর মধ্যে বিসমিল্লাহ বলতেন। বিসমিল্লাহির রহমানির রাহিম এমনভাবে উচ্চারণ করতেন যে খালেদা জিয়া এক ধরনের উচ্চারণ করে, ওনার ছেলে আরেকজন, কিন্তু ওনার বিসমিল্লাহ নিয়ে ব্যস্ত। কিন্তু ইউনূস তো একবারও বিসমিল্লাহ বলে না। কোনো ভাষণে আপনি শুনছেন বিসমিল্লাহির রহমানির রাহিম বলছে? বলে নাই। এখন এই লোকটা কিন্তু ভালো। ইহা কিন্তু অত্যন্ত উন্নত মানের ইয়ে কি বলে, উন্নত মানের জন্তু বা উন্নত মানের খাসি, যেটা একটু না করলেও চলবে। কিন্তু অন্যরা বলেন, একটা আপনি বিএনপির কোনো নেতা বিসমিল্লাহ বাদ দিলেই কিন্তু তখন রিডি পড়ে যাবে, এই জামাতি বলবো দেখছে এরা ইসলামের বিরুদ্ধে নামছে। আওয়ামী লীগ এটা করলে তো অবশ্যই, আওয়ামী লীগ এমনিতেই, আওয়ামী লীগের যে কোনো কিছুই দোষের। কিন্তু বিএনপিও যদি এটা করে, দেখবেন যে বিএনপি না করবে, বিসমিল্লাহির রহমান বলবে না, যখনই বলবে না তখন কিন্তু এরা সমালোচনা করবে। কিন্তু এই যে ইউনূস একবারের জন্য বিসমিল্লাহ বলে না কোনো কিছুতে। আমি বিসমিল্লাহর প্রচারের লোক না, আমার কোনো খায়া কাম নাই। বিসমিল্লাহর বাইরেও অনেক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে মানুষের অনেক গুরুত্বপূর্ণ চিন্তার সুযোগ আছে। তো বিসমিল্লাহ নিয়ে এত চিন্তা, কিন্তু আমি বলছি যে মানুষের মনস্তাত্ত্বিক প্রবলেম, আমাদের জনগণের মনস্তাত্ত্বিক প্রবলেম, যে অমুক এটা করে নাই, বিএনপি না করলেই বলবো যে এই যে বিএনপি আল্লাহ বিরোধী হয়ে গেছে। কিন্তু আরেকটা আল্লাহ বিরোধী যে ওখানে দাঁড়ায় আছে তার সামনে, চোখের সামনে, এর বিরুদ্ধে কিন্তু নাক রা করবে না। জি, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। আম আমরা মানে আমি একটু বলতে চাইছিলাম, ইসলামপন্থীরা তো মানুষকে চেতাইয়া দেয়। মানে আপনি কোকা-কোলা খাবেন কিনা সেটাও তারা ডিসাইড করে দেবে। আপনি কারে বয়কট করবেন, কারে করবেন না, এবার এগুলো তো তারা মানে এই সামনে বইসা লুঙ্গিটা কাছা মেরেই বা পায়জামাটা কাছা মেরেই পাঞ্জাবিটা নেমে যায় মাঠে। তো তাদের তাদের মানে চিন্তার যে মানে সীমাবদ্ধতা কতটা ভয়ংকর, তারা কাকে কি ভাবে সেটা দেখে আমারও কষ্ট লাগে। অবশ্য তাদের ক্ষতি চাইলে তো আরামই লাগতো। মানে বুঝতাম যে ঠিকই আছে। সাইফুল আমিন ভাই, আমরা আ এই যে মিলিটারি এই গোষ্ঠীটার একটু ভূমিকা কি একটু জানতে চাই। তাদের আ সরাসরি শুধু মানে সহযোগিতা না, মানে তাদের ডিরেকশন এ আমি মনে করতে চাই যে জুলাই অভ্যুত্থান ঘটেছে। জুলাই অভ্যুত্থান বলতে শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনাকে হত্যার মাস্টার প্ল্যান ছিল, সেটা ঘটাতে তারা পারেনি। সেখানে ব্যর্থ হয়েছে, যেভাবে তারা বঙ্গবন্ধুকে খুন করতে পেরেছিল। আম বিষয়টা কি আসলে এরকম? আমার এটা মনে হইতেছে সব মিলিয়ে যে সেনাবাহিনীর পুরো তত্ত্বাবধানে এই নাটক মঞ্চায়িত হলো এবং আমরা শত, শত পুলিশকে হত্যা হতে দেখলাম। আমরা শত, শত শিক্ষার্থীদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা হতে দেখলাম। সেখানে স্নাইপারের ব্যবহার এবং সকল খুনিদের ইন্ডেমনিটি দিয়ে দেওয়া। মানে এবং এর উপরে বসে আছে সেনাবাহিনী, কখনো বলছে না, নো করিডোর, নো ব্লাডি করিডোর। কখনো বলছে আমি আজকে ভাত খাবো না। কখনো বলছে বিকেলবেলা কফি খেলে ঘুম হয় না। তো এইভাবে কি চলবে? মানে খবরদার, আমি কিন্তু দেখে নেব, বা আমার উপর আস্থা রাখেন, বা এ এটা কি? এটার পেছনে কি? সাইফুল আলম ভাই একটু বলেন না আমাদের সেনাবাহিনী সম্পর্কে? সেনাবাহিনীর ইয়েটা হচ্ছে যে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে, আহ, আপনি যদি রিসেন্ট যদি আপনি ইউনূস সাহেবের কথাই শুনেন, আমি তো বিশ্বাসই করি যে সেনাবাহিনী এটার সাথে জড়িত। বঙ্গবন্ধু শেখ হাসিনার উৎখাতের সাথে সেনাবাহিনী, এটা আমি বিশ্বাস করি। বিশেষ করে এই জন্য যে তারা এখন পর্যন্ত কেন 7.62 বুলেট নিয়ে কথা বলে না। হ্যাঁ, তারপরে সর্বশেষ আপনি এতদিন পর্যন্ত 7.62 নিয়ে কথা, আপনার অনেকগুলো ইয়ে আছে যেগুলোর উত্তর সেনাবাহিনী এখন পর্যন্ত দেয় নাই। এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত, উনি প্রথম যে কারণে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরে গেল, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই বুলেট তো আমাদের কারো কাছে নেই, আমাদের কোনো বাহিনী তো এটা ব্যবহার করে না। 7.62 বুলেট এটা ন্যাটোর ইয়েতে ব্যবহৃত হয়। তো এটা নিয়ে উনি কিন্তু সন্দেহ প্রকাশ করছিলেন, এবং একই সঙ্গে উনি একটা কথা বলছিলেন, একই সঙ্গে যে আমাকে যখন ওই রাস্তা দিয়ে যাই, মানে ওই যে থার্ড গেটের সামনে দিয়ে ওখান দিয়ে যায়, তখন আমাকে একজন ডিজিএফআই থেকে একজন ফোন দিয়ে বলল যে স্যার আপনি কিন্তু টার্গেটের মধ্যে আছেন, আপনি টার্গেট থেকে সরে যান। মানে আপনি স্নাইপার টার্গেটে আছেন। এটা কিন্তু সাখাওয়াতের একেবারে মানে কথা, ওপেন কথা বলছে। ওনার কথা হলো যে এই আমাকে তো অ্যালার্ট করা হইলো 7.62, তার মানে এই যে আমাকে যে অ্যালার্ট করে আমি স্নাইপারের অধীনে আছি, তাহলে তার মানে কি স্নাইপার ছিল?
এটাই তো উনি প্রুফ করলেন। ২ টা জিনিস উনি প্রুফ করলেন। 7.62 এটা আমাদের বাহিনীগুলো ব্যবহার করে না। আর ২ নাম্বার হলো স্নাইপার ছিল। ওকে। এখন স্নাইপার যদি থাকে, সাখাওয়াত সাহেবকে যখন সতর্ক করা হয়, সে একই জায়গাতে সে ধরুন 3rd গেট টু পর্যন্ত, রাওয়া ক্লাব পর্যন্ত বা আরও সামান্য পর্যন্ত, ওইসব এলাকায় তো ইকবাল করিম ভূঁইয়ারা এবং সাবেক সেনা কর্মকর্তা তাদের পরিবার পরিজন নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিছিল মিটিং অমুক করছে। তারা কেন টার্গেটে ছিল না? তারা টার্গেটের আওতায় ছিল না? ছিল তো। তার মানে ওনারা জানতো এই টার্গেটের আওতায় থেকে আমরা এগুলা করতে পারবো, কারণ আমাদের লোকরাই তো টার্গেট ঠিক করবে। আর সাখাওয়াত তো ওদের দলের মানে মনে করে নাই তারা, যে কারণে সাখাওয়াতকে তার শুভানুধ্যায়ী একজন করছেন, সতর্ক করছে, স্যার আপনি কিন্তু টার্গেটের ভিতরে চলে আসছেন, আপনি এখানে আসছেন না। তার মানে দে নিউ, ডিজিএফআই নিউ। এটা এটা প্রমাণ হয় না সাখাওয়াত সাহেবের বক্তব্য অনুসারে? তো প্রমাণ হয় যে ডিজিএফআই জানতো। আর আবার আরেকটা আসছেন একদম সর্বশেষ, এখন পরশুদিন সেনাবাহিনীর একটা মানে একটা কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই যে প্রধান উপদেষ্টা কথা বলছে, ওই যেটা সাখাওয়াত এবং এটা বলছে সেনাবাহিনী এই নিয়ে একটি শব্দ গত 15 মাসে বলে নেই। 7.62 নিয়ে কোনো মন্তব্য করে নেই। এবং সাখাওয়াত সাহেব এটা অভিযোগ করলো যে স্নাইপার ছিল, এটা তাকে অ্যালার্ট করা হয়েছে, সেনাবাহিনী কিন্তু এটার কোনো ব্যাখ্যা দেয়নি। অথচ সেনাবাহিনী থেকেই তাই কিন্তু অ্যালার্ট করা হয়েছে, তাই না? তার মানে যোগসাজশটা তো উনি বলে দিছেন, কিন্তু সেনাবাহিনী এই নিয়ে কোনো ক্লারিফিকেশন না, মানে আমাদের কোনো স্নাইপার ছিল না, আমাদের কোনো ছিল না, আমরা সাখাওয়াত সাহেবের সাথে যোগাযোগ করি নাই, আমরা কিছুই করি নাই, সাখাওয়াত সাহেব মিছা কথা কইতেছে, এটাই তো বলার কথা ছিল, তাই না? সেনাবাহিনী কোনো 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 শব্দই করে নাই। এবং আমি আরও মাঝখানে অনেকবার অনেক সময় সেনাবাহিনী নিয়ে বিভিন্ন কথা, যেটা উত্তর সেনাবাহিনী কিন্তু দেয় নাই। সর্বশেষ এই যে কোর্সের মধ্যে গিয়ে বলল, প্রধান উপদেষ্টা সরাসরি বলল সেনাবাহিনীর সহযোগিতায় এই অভ্যুত্থান শব্দটা বলেছে, একেবারে অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেছে, যে সেনাবাহিনীর সহযোগিতায় অভ্যুত্থান সফল হয়েছিল। তাহলে সেনাবাহিনীর সহযোগিতায় অভ্যুত্থান সফল হয়েছে যিনি দাবি করলেন সেনাবাহিনীর সদস্যদের সামনে, সেনাবাহিনী তো একটা ক্লারিফিকেশন দেয় নাই যে না ভাই আমরা অভ্যুত্থানের সাথে জড়িত না। দিয়েছে? দেয় নাই। সেনাবাহিনী কি দিয়েছে এই পর্যন্ত? বলছে প্রকাশ্য তাদের বক্তব্য যেটা, সেটা হলো যে প্রকাশ্য বক্তব্য মানে কি, তাও আবার এটা লিকড, সেটা হলো যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে জনগণের উপর গুলি চালাবে না। এটি তো ওপেন, আমরা সবাই জানি গুলি চালাবে না, কিন্তু ঘটনাটা কি শুধু গুলি চালানো? এখন তো ইউনূস সেনাবাহিনীর সদস্যদের সিনিয়র কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে বলছে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভ্যুত্থান সফল হয়েছে, এবং শুধু সিনিয়র কর্মকর্তাদের সামনে না, কিন্তু 58 জন বিদেশি সামরিক কর্মকর্তার সামনে উনি কথা বলেছেন। 20টা বা 22টার মতো দেশের এই 58 জন সদস্যর সামনে, এই 20-22টা দেশে কিন্তু একই মেসেজটা গেল যে আমাদের সেনাবাহিনী এই অভ্যুত্থান মানে সংবিধান বিরোধী কাজের সাথে জড়িত হয়েছিল, সরকার বিরোধী কাজে জড়িত হয়েছে। এটা কিন্তু 22টা দেশের বা কয়টা দেশ, মনে হয় 20-22টা দেশ, 20-22টা দেশের সেনাবাহিনীর কাছে কিন্তু এই তথ্যটা গেল, আর বাংলাদেশের সেনাবাহিনী এই কর্মকাণ্ডের সাথে জড়িত। কি কর্মকাণ্ড? দেশে অভ্যুত্থানের সাথে কর্মকর্তা জড়িত। অস্ত্র সেনাবাহিনী কি এখন পর্যন্ত আইএসপি এর মধ্যে এটার কোনো ব্যাখ্যা দিয়েছে যে না আমরা আসলে বলেছিলাম যে আমরা জনগণের প্রতি গুলি চালাবো না, কিন্তু এটা যদি এইভাবে প্রতীয়মান হয় যে আমরা সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করি নাই, আমরা জনগণকে আক্রমণ করি, গুলি করি নাই, এই ব্যাখ্যাটা দিয়েছে এখন পর্যন্ত? দেয় নাই। কেন দেয় নাই জানেন? দেয় না এই জন্য, টুডে অর টুমরো এই যে এখন এইটা নিয়ে আবার যদি কোনো একটা স্টেটমেন্ট করে, তখন এটার সাথে আবার লম্বা হবে, অনেক টকশোতে আলোচনা হবে, এটা বড় হবে, এটা পাবলিক আরও বেশি জানবে, এবং ভবিষ্যতে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে এই অভিযোগগুলো আসবে, মানে আদালতে হোক যেখানে হোক, সেটা ওরা ডিফেন্ড করতে কষ্ট হবে, কারণ অনেক বেশি কথাবার্তা কিন্তু জমা হবে। এখন তো সেদান আমি একটু কথা বলতেছি বা আপনি একটু বলতেছেন, স্মরণ করায় দিচ্ছে, এগুলা কোনো বড় বিষয় না। সেনাবাহিনী এগুলো নিয়ে কোনো রকম করবে না, তার কারণ হলো আসলেই তারা জড়িত ছিল, এটা নিয়ে তারা কোনো কথা বলছে না, নাহলে তো তারা অবশ্যই আর এরকম কথা তো ইউনূস একবার বলে নাই, বহুবার বলছে।
ইউনূস একই রকম কথা কিন্তু বহুবার বলেছে, কিন্তু এইটা একদম ডিরেক্টলি বলেছে যে অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী জড়িত ছিল। সেনাবাহিনী তো এটা ব্যাখ্যা দেয়নি। সেনাবাহিনী তো এটা বলতে পারে, সেনা আইনে আপনি অভ্যুত্থানের সাথে সম্পর্কের কোনো মানে কি বলে, সেনা আইন না, শুধু বাংলাদেশ সংবিধান তারা যেটা যেটা ধরে শপথ নেয়, সেটাতে আপনার কোনোভাবে আপনি কোনো অভ্যুত্থানের সাথে জড়িত দিতে পারবেন না। দ্যাট ইজ হাই ট্রিজন। অসো ইউনূস তাদের সামনে দাঁড়িয়ে, তাদের সিনিয়র অফিসারের সামনে দাঁড়িয়ে, বিদেশি 22-58 জন কর্মকর্তার সামনে দাঁড়িয়ে কিন্তু সেনাবাহিনীর উদ্দেশ্যে বলল যে তাদের সহযোগিতায় গত সরকারের শাসনামল শেষ হয়েছে, তাদের সহযোগিতায় অভ্যুত্থান সফল হয়েছে। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট। ২ টা কমেন্ট পড়ি। আম আলফা তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনা করুন। এরপরে আব্দুল আজিজ তিনি কমেন্ট করেছেন যে আমার সবচাইতে প্রিয় লাইভ অনুষ্ঠান ইশতেহার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আরো বাকি কমেন্টগুলো আমরা ধীরে, ধীরে পড়ার চেষ্টা করব। মানে বাছাইকৃত কিছু কমেন্ট। আর সাইফুল আমিন ভাই, আমরা যদি একটু আ এই খলিল সাহেবের ব্যাপারটা একটু আমাদের বলতেন যে তিনি গেছেন ভারতে। তো উনি কি ভারতে গিয়ে সেভেন সিস্টার্স দখলের পর কতটুকু মানবিক থাকবেন সেই বিষয়ে কোনো কিছু জানাইতে গেছেন? উনি কি উদ্দেশ্য উনার ভারতে? নাকি চাল যেন ওই মানে দুবাই বা অন্য এই যে থাইল্যান্ড হয়ে আনে ভারতের চাল, সেটা যেন একটু তাড়াতাড়ি ওসব দেশে পাঠিয়ে দেয়, যেন আমরা তাড়াতাড়ি ওখান থেকে ভায়া হয়ে পাইতে পারি। এরকম কোনো আলোচনায় গেছেন নাকি? নাকি ভারতীয়দের এই যে কত ২২ লক্ষ না আপনি ৫ লক্ষ আপনি ভারতীয়দের ফেরত দিতে? আচ্ছা, আপনি যদি মাইন্ড না করে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি, প্লিজ। আচ্ছা, আপনি যদি কুকুর পেলে থাকেন, হুম, সেটা এক জিনিস। ফেলেছি। কুকুর যদি নাও পেলে থাকেন, আপনি এরকম দৃশ্য কি দেখেন নাই যে দেখার কথা, আপনার যদি গ্রামের জীবন থাকে, আপনার যদি দেখার কথা, সেটা হলো কুকুরের ডাক দিলে, তু বলে ডাক দিলে কুকুর আসে কি করে, লেজ নাড়ে, নাড়ে না? হুম, লেজ নাড়ে। তারপর কুকুর তো উপরের দিকে সবসময় দেখবে যে ডেকেছে সে তো মনিব, সে তো তার ভালোবাসা, সে জিব্বা চাটতে থাকে আর ঠ্যাং উঠে উপরের দিকে উঠতে থাকে না, হুম। আপনার বুকে পর্যন্ত। কিন্তু যখন ধমক দিবেন তখন কোথায় যায়? ধমক দিয়ে যখন নামায় যাবে তখন কুকুর কিন্তু আস্তে করে লেজটা গুটায় একদম একদম চুপ মারে বসে থাকে একেবারে। তখন বিড়াল হয়ে যায়, কিন্তু একদম বিড়ালের ভূমিকায় কুকুর যায়, লেজটা নাড়ায় বসে থাকে। ওকে তু করে ডেকেছে, সে গদগদ কিন্তু তাই হয়ে বলে ওখানে কি গেছে। আপনি খলিলরে কুকুরের মর্যাদা দেবেন? এত লয়াল এরা? না, আমি কুকুরের মর্যাদাতে আমি সব লয়ালটাও অন্য অন্য জিনিস। আমি কিন্তু লয়ালটার কথা বলছি না। আমি বলছি ওই যে গ্রামে আচ্ছা, আমাদের বুঝতে বাড়িতে পারছি। যেটা হুম, থাকে ওটা হুম, তো লয়াল সিচুয়েশন। কিছু জি, না। জি, জি, জি। আপনি তাকে ডাক দিয়েছে, সে গদগদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে এমন যে মাই গড, আমারে ডেকেছে, এর চেয়ে বড় সম্মানের আর কি হতে পারে, আমি এখনই দৌড়ে যাই, পারলে একদিন আগে চলে যাই। একদিন আগে দৌড় মারছে, মানে এতটাই গদগদ হয়েছে যে আর আমার এরকম দাওয়াত দিলে আমি কেমনে দেরি করি, আমি যেন দেরি না হয়ে যায়, কালকে যদি যাওয়ার সময় আমার ফ্লাইট দেরি হয়ে যায় তাহলে তো আমি ওইখানে উপস্থিত আমার দেরি হয়ে যায়, এই জন্য আগে চলে গেছে। আরও একটা কারণে, সেটা হলো ওনার জানার দরকার ছিল, আরে ভাই আমার কেন এত তাড়াতাড়ি, এদের কি মনোভাব চেঞ্জ হয়েছে, তো এটা তার জানতে হবে, এই জন্য সে আগের দিন গেছে। আগের দিন যেয়ে ওখানে উনি নিজের যেখানে থাকার ব্যবস্থা ছিল ওখানে থাকেন, উনি থাকছেন হাই কমিশনার বাসায়। কেন জানেন? হাই কমিশনার বাসায় থেকেছে এই জন্য যে হাই কমিশনার কাছে জানতে চেয়েছে এদের মনোভাব কিভাবে পরিবর্তন হলো, কেন আমাকে এরকম করে ডাকলো, এরা কি চায়, কি তুমি কি জানো ভাই, তুমি আমাকে একটু জানাও যে তুমি কি জানো, কে কিরকম পরিবর্তন, মানে এমনই খুশি হয়েছে, মনে করছে সব পরিবর্তন হয়ে গেছে, এখন মানে সে তার এজেন্ডা নিয়ে করতে পারবে। এটার জন্য হাই কমিশনের কাছ থেকে মানে আড্ডা মেরে জানার চেষ্টা করছে যে সব কর্মকর্তারা এখন বাংলাদেশের প্রতি কীরকম মনোভাব, তার প্রতি কী মনোভাব, ইউনূসের প্রতি কী মনোভাব, সব উনি জানছেন। জানার পরে মন খারাপ হয়েছে, কিন্তু তারপরের দিন যথারীতি ওখানে মানে গেছেন। শুরুতে উনি খুবই এক্সাইটেড ছিলেন যে আমারে কেন ডাকছে? আরে কিনলে আই কিচ্ছি এই টাইপের আরকি। আমি কি বলছি, আমাদের প্রথম গ্রামের দেশে আপনি যখন তু করে ডাক দেন, আমি বললাম না, কুকুর একদম লাফ মারে উঠে আপনার পারলে আপনার বুক পর্যন্ত উঠে যাবে, জিব্বা দিয়ে চাটা শুরু করে দেয়। যখনই আপনি ধমক দিলেন তখন তো লাফ দিয়ে আবার নিচে নেমে গিয়ে গুটি সুটি মেরে বসে থাকে। এর অবস্থা হচ্ছে তাই। এইভাবে গেছে, দৌড়ায় মোড়ায় গেছে, দৌড়ায় মোড়ায় যায় হাই কমিশনের সাথে রাতের বেলা আলাপ আলোচনা করে যাচ্ছে, ঝিমায় পড়ছে। এই ঝিমানো জিনিসটা গেছে হলো ইয়ের সাথে বৈঠক করতে,
ওখানে কিন্তু বৈঠকে ওনাকে তো ফিট করে দিতে পারতেন আমাদের সর্বজান্তা মহান ইউনুস সাহেব, আন্তর্জাতিক খেলোয়াড়। উনি জানাই দিতে পারতেন না যে যাও এই হবে, এই বলবা যে আমার পক্ষ থেকে। হ্যাঁ, না উনি তো সেগুলা ব্রিফ করে গেছেন। মনে করছেন যে এখন তো আমার সময়, এখন তো আমি মনিবের গালের মধ্যে চাটবো। সো মনিবের যখন চাটার সময় যা মন চাই তাই করবো, সেটা তো আর এখন তো চাটার কিন্তু অবস্থা তো নাই। কথা তো ছিল উল্টা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের খেলোয়াড়, ইউনুস সাহেব পাঠাবেন আন্তর্জাতিক ওনাকে, খেলোয়াড়। উনি যে শেখ হাসিনাকে ফ্লাইটে কানটা ধরে নিয়ে আসবেন। হ্যাঁ, তারপরে না, না, আমরা দেখব সোহরাওয়ার্দী উদ্যানে ফাঁসি। এনসিপির প্রেসিডেন্ট তো বলেই দিছে যা খলিল সাহেব যেন, আমরা আশা করছি খলিল সাহেব তার ফ্লাইটে করে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসবেন। আচ্ছা, যাই হোক, এখন আপনি শোনেন খলিল সাহেব কি করছে। খলিল সাহেব ওখানে গেছে, পরের দিন তো গেছে। তারপরে তো ওনার মনে মনে আশা যদি তাদের কিছু চেঞ্জ হয়, কিন্তু ওই মিটিংয়ের মধ্যে, খুব বড় মিটিং না, ঘন্টাখানেক বা তারও কম হতে পারে সেই মিটিংয়ের মধ্যে, মিটিং হলো একটা মিটিং, আমি আপনার মিট করলাম, দেখা সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, এটা তো ছিল মিটিংয়ের আমরা সাধারণভাবে দেখি। ওখানে কিন্তু মিট করেছেন, কিন্তু উনি কিছু বলতে পারেন নাই। ওনাকে সব কিছু তো মানে তোপের মতো ওনার প্রতি বর্ষিত হয়েছে, মানে সোজাসুজি কথার তোপ দাগানো হয়েছে তাকে। তারা যে বিষয়গুলো খলিল যে আশা করে গেছিল যে তিনি অনেক কিছু কথা বলবেন, তার কোনো কথা বলার কোনো সুযোগ হয়নি। উনি যেসব বিষয় হয় সেটা হলো টোটালি পুরো মিটিংটা ছিল মিটিংয়ের বড় অংশ ছিল সিকিউরিটি ইস্যুস, এবং সেই সিকিউরিটি ইস্যুজের মধ্যে সেখানে ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক, এই পাকিস্তান সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, এগুলো ছিল বিষয়। এবং ভারত বাংলাদেশ কি বলে আমেরিকা সম্পর্ক, এগুলো বিষয়গুলো ছিল। সেই বিষয়গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড়ভাবে আসছে, বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি, পাকিস্তানের বড় বড় কর্তাদের উপস্থিতি, এবং মিটিং, কার সাথে মিটিং না মিটিং, এবং আইএসআইয়ের বাংলাদেশে ঘোরাফেরা, আইএসআইয়ের বিভিন্ন জায়গায় যাওয়া টাওয়ার, এই সব বিষয়গুলো তারা কি বলে, বিশেষ করে শিলিগুড়ি এলাকায় যে আইএসআইয়ের তৎপরতা, এইসব নিয়ে মিটিংটাতে হয়েছে। এবং এই খলিল সাহেবের কাছে একটা দলিল দস্তাবেজ দিয়ে দিয়েছে প্রমাণাদি সহ, যে তোমাদের দেশে এই হয়েছে, এগুলো কিন্তু আমরা জানি, আরো অনেক কিছু আমরা জানি যেটা আমরা এখন দিচ্ছি না। হ্যাঁ, এটা ছিল তাদের মূল ওটা ব্রিফিং এর মতো, যে তোমাদের আমরা জানাচ্ছি এই জিনিসগুলো আমরা জানি, আমরা বহু আগে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা থেকে তোমরা যদি না বেরো তাহলে আমরা কিন্তু ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবে সেটা কিন্তু বলেনি, কি ব্যবস্থা নিতে পারে সেটাও বলেনি, কিন্তু ব্যবস্থা নেবে বলছে আর চুপ থাকবে না। 2 নম্বর বলছে যে তোমাদের নেতারা, ইনক্লুডিং তোমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে মোদি সাহেব নিজে বলছে যে আপনি সংযত হয়ে কথা বলেন, ওনাকে বুঝিয়েছে। উনি সেই জায়গায় স্থির থাকেন নাই। মোদি সাহেব মানে ভারতের প্রধানমন্ত্রী মোদি ওনাকে রিকোয়েস্ট করছে যে উনি ভারত বিরোধী কথাবার্তা বলতে, সাবধানে কথাবার্তা বলতে বলছে, কিন্তু উনি সেটা অব্যাহত রেখেছেন। কখনো উনি ওশেনের হিসেবে, লর্ড হিসেবে কথা বলছেন, কখনো 7 সিস্টার ল্যান্ডলক এটা বলেছেন, কখনো ভুটান ল্যান্ডলক এটা বলেছেন, কখনো নেপাল ল্যান্ডলক এটা বলেছেন, সব উনি বলে যাচ্ছেন। তো আমরা তো আমাদের প্রধানমন্ত্রী এনাকে সংযত থাকতে বলছে। শুধু তাই না, কিছুদিন আগে রাজনাথ সিং, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা বলেছিল যে বাংলাদেশের নেতাদের এবং প্রধান উপদেষ্টার বক্তব্য সংযত হওয়া উচিত, ভারত বিরোধী রেটরিক থেকে দূরে থাকা উচিত। সেটাও শোনা হয়নি, তারপরেও চলে আসতেছে যে ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতকে ইরিটেট করা। ওখানে কথা বলেছে যে এখানে ভারত সরকার ইরিটেট হচ্ছে না, এখানে ভারত সরকার ইরিটেট হচ্ছে না। এর ফাঁকে আরও একটা উদাহরণ দিচ্ছে যে উপেন্দ্র ত্রিবেদী যে বলল যে কোনো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। এটা কি শুধুমাত্র পাকিস্তানের ব্যাপারে বলছেন? না, পাকিস্তানের ব্যাপারে উনি বলেন। উনি পাকিস্তান যেখানে ফুটপ্রিন্ট রাখতেছে সেখানেও কিন্তু আমাদের দৃষ্টি আছে, এবং উপেন্দ্র ত্রিবেদী এটাই বলছেন। পাকিস্তান শুধুমাত্র তো ওই ফ্রন্টে খেলছে না, পাকিস্তান এই ফ্রন্টেও খেলছে। সো আমাদের যদি যুদ্ধ করতে হয় তাহলে ইঙ্গিত করা হয়েছে দুই দিকেই আমরা কিন্তু ব্যবস্থা নেব। এখন এটা হলো উপেন্দ্র দ্বিবেদীর এগুলো তাকে জানানো হয়েছে যে আমরা কিন্তু তোমাদের সব কিছু ওয়াচ করছি।
তোমরা কি করতেছো না, তোমাদের নেতারা কি বলতেছে, তোমাদের নেতারা আমাদের সেভেন সিস্টার, তোমাদের নেতারা বলে আমরা দিল্লি দখল করে ফেলবো, তোমার নেতারা বলে এই পাকিস্তান অ্যাটাক হলে তো আমাদের দিল্লি দখল করতে আসবে তোমরা, এইসব থেকে তোমরা সরো, না হলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে তোমরা যখন কথা বলো তখন কিন্তু ভারতের জনগণ ক্ষুব্ধ হয়, শুধু আমাদের সরকার ক্ষুব্ধ হওয়ার কোনো বিষয় না। সরকারের বিরুদ্ধে বলো, সেটা নিয়ে সমস্যা নেই, মোদী সরকারের বিরুদ্ধে বলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তোমরা ভারতের বিরুদ্ধে বলো, তোমরাই বলো যে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত। তাহলে ভারতের জনগণ যদি ক্ষুব্ধ হয় তাহলে সম্পর্ক কেমনে হবে? এবং কানেক্টিভিটি, তারপরে হইলো বাংলাদেশ ভারত ব্যবসা, এগুলো নিয়েও কিন্তু কথা হচ্ছে যে ওরা পরিষ্কার জানিয়েছে যে ভারতের ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে চায়, কিন্তু তোমরা অপ্ট করতেছো আমাদের চাল পাকিস্তান থেকে কেনার জন্য। আমাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা বেশি দাম দিয়ে কিনতেছো। তোমরা অপ্ট করতেছো যে আমাদের পেঁয়াজ তোমরা দুবাই থেকে কিনবা, কেন? আমাদের পেঁয়াজই তোমরা কিনতেছো, আমাদের কোনো তো সমস্যা হচ্ছে না, আমাদের পেঁয়াজই তুমি কিনতেছো, কিন্তু বেশি দামে কিনতেছে। হ্যাঁ, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা দুবাই পাঠাইতে হচ্ছে, সেখান থেকে তোমার কাছে যেতে হচ্ছে। এখন আগে হইলে সীমান্ত দিয়া চলে আসতো, যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব এটা আসতে পারে। এখন সেটা হচ্ছে না, সেরকম হচ্ছে না। তো এটার জন্য কিন্তু মানুষ টু মানুষ যে সম্পর্কের কথা বলো, তোমরা সেই সম্পর্কটা মেনটেন করার চেষ্টা করো। আদারওয়াইজ ভারতের জনগণ যদি রাগ হয়, তখন ভারতের সরকার রাগ না হয়ে পারবে না। সাইফুল রহমান ভাই, আমাদের বাংলাদেশের গ্র্যান্ড মুফতি স্বঘোষিত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একবার বলেছিলেন যে মদের মধ্যে নুন মিশাইলে এটা সিরকা হয়ে যায়, খাওয়া যাবে হালাল। তো ব্যাপারটা ওরকম যে চাল যদি দুবাই থেকে আসে, ভারতীয় চাল, হিন্দু চাল, কিন্তু ওটা দুবাই থেকে ঘুরে আসলে ওটা পবিত্র হয়ে আসলো, মানে ব্যাপারটা এরকম চিন্তা কি তোলে না, এটা এই পাকিস্তান, আপনি জানেন আমাদের দেশে 50,000 টন, বোধ হয় 50 না 60,000 টন চাল পাকিস্তান থেকে কিনেছে। এই চালগুলো কোথাকার জানেন? এটা ভারত থেকে পাকিস্তান আমদানি করছে। পাকিস্তান ভারত থেকে আমদানি করছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ট্রেড যেটা ছিল, তার সাথে বাংলাদেশ আরও $5 অ্যাড করে, $5 বাংলাদেশ কিন্তু বাড়তে দিয়েছে। বাড়তি দিয়ে তারপর আনছে, যেটা ধরেন পাকিস্তান তারা ধরেন 35, যদি $5 লাভে বিক্রি হয়ে থাকে, বাংলাদেশ আরও $5 দেওয়াতে কি কত হইলো? ভারতের লাভ $5 হয়েছে, কিন্তু মাঝখানে পাকিস্তান একটা লাভ লাভ করে নিল বাংলাদেশের মধ্যে ব্যবসা করে। ভাই এটা বিষয়টা কিরকম এরকম জানেন? একটু এটা যদি হলো রাশিয়ার তেলের জি মতো অবস্থা। হ্যাঁ, জি যে জি সবাই কিনা সে ইউরোপের কাছেই বেচে। ইউরোপের কাছে বেঁচে। সাইফুল রহমান ভাই, একটা জিনিস, আচ্ছা ওইটা না হয় ইউরোপের ন্যাটো-ফ্যাটো অনেক ব্যাপার থাকে, ভূ-রাজনীতি। আমি এখানকার ভূ-রাজনীতি বুঝতে পারলাম না। তবে একটু জানতে চাই যে দেখেন, আ আমাদের তো কথা ছিল আমরা এর আগে স্বাবলম্বী, মানে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি শেখ হাসিনার আমলে সবই স্টেবল ছিল। কোনো সন্দেহ নাই। উনি যেভাবে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু বানায় ফেললেন, আবার সেই পদ্মা সেতুর ছবি পুরস্কার দেওয়া বিশ্বব্যাংক। মানে অসাধারণ কিছু কাজ ছিল। সেটা ঘাউরমিকর হোক, যেকোনো কারণেই হোক, মেট্রো রেল থেকে শুরু করে। কিন্তু আমরা তো আরেকটু বেশি স্বপ্ন দেখেছিলাম। আমরা স্টেবল একটা কান্ট্রি থেকে আমরা চেয়েছি সবাই মহাজন হবো, তাই মহাজনকে বসাইছি ক্ষমতায়। এখন মহাজন ক্ষমতায় বসার পরে আমরা, মানে খয়রাতি আর মহাজন তো বুঝতে পারেন। খয়রাতির কাছ থেকে খয়রাত করতেছি, এটা খারাপ না? মানে মহাজন ক্ষমতায় আমাদের, আমরা সবাই একেকজন মহাজন হবো। আমরা দিয়ে দিছি এক খয়রাতি, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন খয়রাতি। সারা জীবন যে আমেরিকার কাছ থেকে ভিক্ষা করে গেছে, হ্যাঁ? এবং আ এরপরে এখন দেখি তারা এমনকি টিকেট করে ভিসা নিয়ে ভিক্ষা করতে যায় সৌদি আরবে। আবার সৌদি আরব বলে যে, "ভাই আরজা পাঠাও, ভিক্ষুক পাঠাইও না।" অনুরোধ করে। তো সেই খয়রাতির কাছ থেকে আমরা যে চাল কিনতেছি, মানে কত বড় খয়রাতি হয়ে গেছি, মানে এটা কথা ছিল, এটা তো প্রতারণা হইছে আমাদের সাথে। বলতাম পাকিস্তানের মহাজন হয়ে গেছি। খয়রাতি সম্পর্কে তাদের শেহবাজ শরীফের বক্তব্য শুনুন। আমি আমি এই শেহবাজ শরীফ, অমুক শরীফ এগুলাকে একটু পড়তে ভালো লাগে আমার কাছে। মানে তথ্য পাওয়া যায়। অনেক তথ্য পেটের মধ্যে বা মাথার মধ্যে ঢুকানো যায়। হুম। শেহবাজ শরীফের নিজের বক্তব্য। না, আমি আবার এখন নামটা বিদেশ, সুন্দর না ভাই? হ্যাঁ? ভাই শাহবাজ, না হ্যাঁ, সালনাই কুত্তার নাম বাঘা, এরকম ব্যাপার একটা না? নাম ভাগা। শাহ তো শেহবাজ নিজে বলতেছে, "আমার আর ভাল লাগে না। আমার আর ভাল লাগে না বিদেশে গিয়ে ভিক্ষা করতে। আমার আর ভাল লাগে না।" সে বলছে, সে তার কথা যে, "আমি যখন যেখানে যাই সবাই মনে করে আমি কিছু চাওয়ার জন্য এসেছি।" সবাই মনে করে, ইনক্লুডিং সে নাম বলছে। সৌদি আরবে গেলে সৌদি আরব মনে করে আমি কিছুর জন্য আসছি। দুবাইতে গেলে দুবাইওয়ালারা মনে করে আমি কিছুর জন্য আসছি। যেই দেশে যাই সবাই মনে করে যে আমি কিছু চাইতে আসছি। ওই ভাই মাফ আম করেন, আম এরকম। হ্যাঁ, আমাদের এই পরিচয় থেকে আমাদের মুক্তি চাই। শেহবাজ শরীফের কথা, যে যেখানে যাই সেখানে সবাই মনে করে আমরা কিছু চাওয়ার জন্য আসছি।
তো এই ভিক্ষুকের জাতি থেকে আপনি যখন এই নিয়ে আসেন, তখন স্বাভাবিকভাবে আপনি আরেকটা ওই নিজে এই বলে না নিজের নাক কেটে, নিজের নাকের না কি যেন বলে না, এই যে নিজের নাক নাক কেটে কাটার মতো যাত্রা, অবস্থা, যাত্রা আচ্ছা ভঙ্গ আচ্ছা, করা। হ্যাঁ, অন্যের যাত্রা তো ভঙ্গ করা, হ্যাঁ, হ্যাঁ, তো পরের আমরা যাত্রা। এই কামটাই করতেছি। আমরা কি করতেছি? আমরা বাংলাদেশে আমরা কি বলে এই যে ভারতের কাছ থেকে আমরা কিনবো না, কারণ ভারতকে আমরা দেখতে পারি না, এই জন্য কিনবো না। কিন্তু আপনি কিন্তু $10 বেশি দিয়ে কিন্তু কিনতে হচ্ছে। এই তারা হিন্দু, $10 কে ইসকন, দিচ্ছে? কাফের, জি। বাট এটা কিছু না, এটা আবার তারা ভেতরে ভেতরে বলে কি জানেন, এটা পাকিস্তান তো লাভবান হইলো, এই $10 তো পাকিস্তান পাইল। এটা হলো আমাদের অ্যাটিচিউড। হুম। না, তাও তো পবিত্র মানে ভারতের সবচেয়ে দোষ হচ্ছে যে তারা পাকিস্তানের সাথে কনফ্লিক্ট, মুক্তিযুদ্ধ, অনেক কিছুই। আমরা বুঝি আপনার তাদের কষ্টটা। রিসেন্ট কতগুলো আপনি পাকিস্তান থেকে যে কতগুলো এই যে জাহাজ ইন্সপেকশন হয় না, সেই জাহাজ হুম, ইন্সপেকশন হুম, হয় না, ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত 2টা কনসাইনমেন্টের একটা কনসাইনমেন্ট পাওয়া গেছে হলো পপি সিড, যেটা আমি মনে করি আসলে আমাদের দেশে পপি সিড, মৃত পপি সিড তো কোনো সমস্যা না, কিন্তু জীবিত পপি সিড কিন্তু সমস্যা। জীবিত পপি সিড মানে হলো এই পপি সিড দিয়ে আপনি পপি চাষ করতে পারবেন, কোকেন বানাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু মৃত হইলে তো এটা হলো খাবার, আমরা যে পোস্তদানা বলি, এটা খাবার, এটা মৃত টাইপের। তো প্রথম দিকে বলা হয়েছে যে বাংলাদেশে যে এটা মানে জীবিত কয়েকটা ল্যাবে যেখানে যেখানে পাঠিয়েছে, কিন্তু একটা ল্যাব দিয়ে তারা এই তথ্যটা বাইর করছে যে না, এটা জীবিত পপি সিড নেই, এই পপি সিড দেওয়া গাছ হবে না। একটা, অনলি একটা, আর বাকি যতখানে পাঠিয়েছে সরকার থেকে একটা ছাড়া বাকি সবাই কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু ডেঞ্জারাস, এটা দিয়া হবে। তার মানে পাকিস্তান থেকে এগুলো আসতেছে। পাকিস্তান থেকে গতকালও একটা রিপোর্ট আছে যে পাকিস্তান থেকে কি কি যেন জোলাগুড় না কি যেন আনছে, বুঝছেন? পাকিস্তান থেকে আমাদের জোলাগুড় আনতে হয়, আমাদের জোলাগুড় খায়া শেষ করা যায় না, পাকিস্তান থেকে জোলাগুড় আনছে। কেন আনছে জানেন? ওর ভিতরে সব পিস্তল আর রিভলভার। জোলাগুড় আর জোলাগুড় আনলে তো এটা চেক হবে না, জোলাগুড় চেক করে কেমনে দেখবে, এটা তো দেখার উপায়ও নাই। কিন্তু পাওয়া গেল কি ফাইনালি, যে জোলাগুড়ির ভিতর করে পাকিস্তান থেকে রিভলভার। কার জন্য এই রিভলভারগুলো? সেনাবাহিনী আনলে তো ওপেন আনতে পারে, সেনাবাহিনী তো ঘোষণা দিয়ে আনতে পারে। এই যে যেমন কয়দিন আগে ঘোষণা দিচ্ছেন, যে কি বলো আমাদের সালিউদ্দিন না ঘোষণা দিচ্ছেন যে আমাদের আনসারের জন্য এরকম শর্ট গান আনবে, ঠিক আছে, এটা তো ঘোষণা দিয়ে, এটা তো আনাই যায়। আমাদের রিভলভার যদি আনতে হয় আমাদের লোকজন জন্য, পুলিশের জন্য, তো আপনি তো ঘোষণা দিয়েই আনতে পারেন, না ঘোষণা দিয়েও আনতে পারেন, ঘোষণা দিয়েও আনতে পারেন, কিন্তু আপনার চুরি করে আনতে হবে কেন? আপনার ঝোলাগুড়ের ভিতর দিয়ে আনতে হবে কেন? জি। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা একদম শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল নিয়ে আপনি কি দেখছেন? মানে এরা তো তাইরে ইটস এ নাইরে না, মকারি, তাই, ওকে। ইটস এ মকারি। আপনি দেখেন তো, এই তত্ত্বাবধায়ক সরকার সে ধরেন সুপ্রিম কোর্ট এটাকে পুনর্বহাল করেছে, তো পুনর্বহাল করলে, যখন পুনর্বহাল করছে এটা সংবিধানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়া মানে কি, এটা অ্যাক্টিভ। তো যেটা অ্যাক্টিভ সেটা কেন এই নির্বাচন করবে না? তাহলে এরা কারা? এরা কি মানে, তার মানে তত্ত্বাবধায়ক সরকারের চাইতেও, যে তত্ত্বাবধায়ক সরকার এত সংগ্রাম করে ব্যাক করলো সংবিধানে, সেই তত্ত্বাবধায়ক সরকারের চাইতেও এই সরকার হলো শ্রেষ্ঠ। এই বাটপারগুলো ওই যে ফেরেশতাদের আইনা নির্বাচন করবে, এই বাটপারগুলো সেই ফেরেশতাদের মানে লিডার, কারণ এনারা কিন্তু নির্বাচন করতে পারবেন। ওইটা আবার ওই আদালতে লিখে দিছে, মানে আদালতও কিরকম নির্লজ্জ, যে এই সরকার না, এই নির্বাচন না, পরবর্তী নির্বাচন নিয়ে হতো, কারণ তাই এইটা কি, এই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার আমলে আন্ডারে কেন নয়? কারণ ইট ইজ অলরেডি ইন দ্য কনস্টিটিউশন। একদিকে কনস্টিটিউশন লঙ্ঘন করতেছে, কে করতেছে? সুপ্রিম কোর্ট নিজেই তার অর্ডারের মধ্যে অবজারভেশন দিয়ে এই এটা লঙ্ঘন করতেছে। কেমন? সুপ্রিম কোর্ট বলছে এটা পুনর্বহাল, লাস্ট থেকে এটা পুনর্বহাল, আবার সুপ্রিম কোর্ট অবজারভেশন দিচ্ছে যে এই সরকার আগামী এই সরকারের অধীনে না, আগামী সরকারের অধীন থেকে এটা হবে, এই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হবে। মানে এনারা হলো সুপার ফেরেশতা, এর পরেরগুলা ফেরেশতা আসবে, আর যারা ফেরেশতাদের আন্ডারে, এই সুপার ফেরেশতাদের আন্ডারে যারা নির্বাচিত হয়ে আসবে এরা শয়তান। সামনেরগুলা শয়তান আসতেছে, শয়তানগুলা 5 বছর চালাবে, 5 বছর চালানোর পরে
এরপরে এবার তো সুপার ফেরেশতারা, মানে জিব্রাইল আলাইহিস সালাম থেকে শুরু করে যে আল্লাহর যত বড় ক্যাবিনেট যেটা আছে, আল্লাহ মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এগুলো বড় ক্যাবিনেট আছে না আল্লাহর, এর অনেকগুলো ৭-৮ জনের মতো আছে, মানে ওনারা সবচেয়ে ক্ষমতাধর বিগ শট। ফেরেশতা, তাই না? আল্লাহর কিচেন ক্যাবিনেটের আন্ডারে কিন্তু নির্বাচন হবে, এনারা হলেন আজরাইল আলাইহিস সালাম, এর আন্ডারে। এরপরে নির্বাচন, শয়তানরা নির্বাচিত হবে, শয়তানরা দেশ চালাবে, শয়তানরা সবকিছু করবে, এবং শয়তানরা বাংলাদেশের উন্নতি করবে, শয়তানরা বাংলাদেশের অবনতি করবে, যাই করার করবে। করার পরে আবার ফেরেশতারা আসবেন, আইসা আবারও তখন আবার লোয়ার ক্লাস ফেরেশতারা আসবে, হায়ার ক্লাস না, লোয়ার, অন্যান্য ছোটোখাটো দায়িত্ব পাওয়া যে ফেরেশতারা আসবেন, আইসা ওনারা ওই ফেরেশতারা আসবেন, আইসা কি করবেন, আবার আরেক দল ৩০০টা কি বলে শয়তান নির্বাচিত করবে। আবার ওই শয়তানরা কিন্তু, যে শয়তান ৩০০ জন নির্বাচন করে, ওই শয়তানরা কিন্তু আবার ১০০ জন উচ্চ কক্ষের শয়তান নির্বাচিত করবে। ছোট শয়তানরা ১০০ জন বড় শয়তান নির্বাচিত করবে, এরপর দেশ চালাবে। বড় শয়তান এবং ছোট শয়তানের দল দেশ চালাবে, এবং এইভাবে বারবার ছোট থেকে ছোট ফেরেশতারা আসবেন, আইসা এসে আমাদের দেশে নির্বাচন করবেন এবং শয়তান নির্বাচন করবেন। এই শয়তানরা বড় শয়তান নির্বাচিত করবে, বড় শয়তান এবং ছোট শয়তান, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ মিলা বাংলাদেশ এই প্রতি ৫ বছর শাসন করতে হবে। আমরা শয়তানের শাসন আমলে যাচ্ছি, রাজনীতির শাসন আমলে যাচ্ছি। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। একটা শেষ জিজ্ঞাসা আবার রয়ে গেল। আম আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, এবং আমরা দেখলাম ১৩ই নভেম্বর তাদের ঢাকা লকডাউন কর্মসূচি এবং অনেক সফলতার ব্যাপারটি দেখলাম। আবার দেখলাম ১৭ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের তামাশা প্রহসন, এটাকে আওয়ামী লীগ একদম পাত্তাই দিল না। তারা কোনো প্রকার প্রটেস্ট বা এই জিনিস, মানে এটা পাত্তাই দিল না, উড়ে গেল। তো পাত্তা না পেয়ে আম আ বা বা কি বলে কি সোলায়মান আবু তালেব সে পাঠাইলো ধানমন্ডির ৩২ নাম্বারে, ভাঙা বাড়ি আবার ভাঙতে হবে, তাতেও আওয়ামী লীগের চেতবেত নাই। মানে এই যে চেষ্টাটা, একটু যদি এই বিষয়টা দিয়ে আমাদের একটু সমৃদ্ধ করতেন আর কি। ব্যাপারটা হলো কি জানেন, ব্যাপারটা হলো যে এখানে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কথাগুলো আমি আপনার অনুষ্ঠানে বা অন্যান্য জায়গাতে আমি বলছি, একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার এখন, মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার একক নেতৃত্বেই এখন আছে। মানে তার যে আওয়ামী লীগের যে এক্সিকিউটিভ কমিটি, যেটা সেন্ট্রাল কমিটি, এই সেন্ট্রাল কমিটি আসলে অকার্যকর। কারণ শেখ হাসিনা না ডাকা পর্যন্ত গত ২টা কিন্তু লকডাউন শাটডাউন হয় নাই। এটা শেখ হাসিনাকে ডাকতে হয়েছে ফাইনালি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদেরই ডাকতে হয়েছে, তাকেই বলতে হয়েছে যেটা পালন করো। অনলি দেন কিন্তু পাবলিক পালন করছে। এখন এই যে বাকি পুরা এক্সিকিউটিভ কমিটি আছে, এই এক্সিকিউটিভ কমিটি আসলেই এই দুইটাতে তারা নিজেরা ফেল করেছে, তারা পাবলিককে মোটিভেট করতে ফেল করছে। এই কারণে আপনার মনে হতে পারে তারা চুপচাপ, তার কেন আওয়ামী লীগ মাঠে নাই। আওয়ামী লীগ মাঠে নেই কারণ শেখ হাসিনা মাঠে নেই। শেখ হাসিনা যখন বলবে যে এটা করো, হয়ে যাবে। শেখ হাসিনা যখন বলবো ওইটা করো, এটা হবে। আন্দোলন এখন শেখ হাসিনার হাতে, আন্দোলন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির হাতে নাই। আওয়ামী লীগের এখন সেন্ট্রাল কমিটিতে একটা ক্যারিসমেটিক লিডার নাই এখন পর্যন্ত। দু একটা কথা বলতেছে, আপনি বলেন মার্জিত বলা যাচ্ছে, যেমন মহিবুল হাসান, এরা কয়েকজন মার্জিত লোক বেরোচ্ছে, মার্জিত লোক, কিন্তু তারা তো লিডার না, একক। মানে যেমন ধরেন একটা এমন কেউ না যে একজন জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশে এরকম আছে। ইভেন মহিবুলের স্ট্যান্ডার্ডের একটা জয়েন্ট সেক্রেটারি দেখান তো, নাই তো। জয়েন্ট সেক্রেটারিগুলোর নাম আপনি মনে করতে পারবেন? প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা আওয়ামী লীগ করি না, কিন্তু আমরা তো রাজনীতি সচেতন মানুষ। আপনি একটা জয়েন্ট সেক্রেটারি কষ্ট করে অনেকক্ষণ চিন্তা করে কিন্তু হয়তো বাইর করতে পারবেন। আপনি প্রেসিডিয়াম সদস্যগুলির নাম মনে করতে পারবেন? দু একজন যারা আপনি হয়তো আব্দুর রাজ্জাক কি ছিল, তারপর ধরুন জাহাঙ্গীর কবির নানক, এই দুই একজন ছাড়া তো আপনি কারো নাম মনে করতে পারবেন? সো আওয়ামী লীগের কোনো লিডারশিপ আছে? আর তারপরে পুরো সেক্রেটারিয়েটের মধ্যে আওয়ামী লীগের যে সেক্রেটারিয়েটটা, এই সেক্রেটারিয়েটটা আপনি নাম বলতে পারবেন কেউ? আমি আপনাকেই জিজ্ঞেস করছি, আপনি মনে করতে পারেন কিনা? তাহলে তার এটা কে মনে করতে পারে? শুধুমাত্র কোর লিডাররা মনে করতে পারতেছে। মানে ধরেন থানা সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের দরকার আছে এদের নাম মনে রাখা, মুখস্থ রাখা, তারা করতে পারে, কিন্তু সাধারণ পাবলিক কিন্তু তাদের নাম জানে না। সো এদের আহ্বানে কিচ্ছু হবে না, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা ইচ্ছা করে দুটা ভাড়, মানে দুটা একদম বাছাই করা বলদ,
দুইটারে সামনে রাখছে, একটা ওবায়দুল কাদের, একটা হাসান মাহমুদ। এই দুইটার কথায় মানুষ বিরক্ত হইতো। আমি মনে করতাম যে বাঙালির জন্য বোধহয় এটা কোনো একটা মেডিসিন। বাংলাদেশীদের জন্য এই ধরনের ফাত্রামি কথাবার্তা বললে মনে হয় ভালো লাগে। কারণ ওই তো কখন, কখন হিরো আলম ভাইও গান গান, রানু মন্ডলও গান গাইয়া, মানে এগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু ওই লায়লা, প্রিন্স কি জন্য মারামারি হয়। এগুলো একটা মানে পরিমণি, এগুলো বোধহয় ইস্যুর একটা অংশ। কিন্তু এখন তো এটা তারা ক্ষমতা নেই। এখন তারা বগর, বগর করতেছে কেন? শুনেন তাদের কি মানুষকে ডিস্টার্ব করে ভাল লাগে? আমাদের আমাদের যেটা এই যে এ, আমাদের অনেকগুলা দুর্ভাগ্যের মধ্যে কিন্তু শেখ হাসিনার অনেকগুলা সিদ্ধান্ত কিন্তু আমাদের দুর্ভাগ্যের কারণ। আমাদের আওয়ামী হুম। লীগ আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগের কোনো ক্ষতি হলে কিন্তু আমাদের ক্ষতি হয়। এটা আহমদ সভা কিন্তু খুব ভালো কইছিল যে ওই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, ওরকম? হ্যাঁ, এরকম। তো আমরা এই যে এরকম ওবায়দুল কাদেররা নেতা হইছে, আপনি আওয়ামী লীগের নেতৃত্বের স্ট্যান্ডার্ড নেমেছে তো ধরেন সাধারণ সম্পাদক পদে। আওয়ামী লীগের যতগুলি সাধারণ সম্পাদক আছে আপনি সবগুলোর মধ্যে কিন্তু একটা ক্যারিসমেটিক ভাব পাবেন। জিল্লুর রহমান অনেক চুপচাপ থাকবেন, কিন্তু যখন কথা বলতো এই ছোটখাটো মানুষটা সেটা কিন্তু আমার ভার ছিল। ইউ রিমেম্বার দ্যাট? তখন এই ৭-৮-এ যখন এই সেনা সরকার ছিল তখন জিল্লুর রহমান কোন শব্দটা বলতেছে এটাও কিন্তু হতো। আর আজকে ওবায়দুল কাদেরের কী অবস্থা? সো আওয়ামী লীগের একটা দুর্ভাগ্য এটা। শেখ হাসিনা এই দুর্ভাগ্যটা নিয়ে আসছেন। আমি বলব এটার জন্য শেখ হাসিনা পুরোটাই দায়ী। অনেক লিডার কিন্তু বেরোতে পারত, কিন্তু শেখ হাসিনা তার পছন্দ মানে যখন উনি পছন্দ করে ফেলেন তখন তো ওই যে বললাম না আওয়ামী লীগ একেবারে নেতা সিঙ্গেল নেতা নির্ভর টাইপের, মানে তারা তাদের শীর্ষ নেতাটাকে সবসময় করে। কিন্তু শেখ হাসিনা কিন্তু এই ডুয়াল লিডারশিপ বা একটা টোটাল লিডারশিপটাকে উনি অনেক নতুন লোক উঠে আনছেন, কিন্তু তাদের ক্ষমতাবান বা তাদের ক্যারিশমা বের হওয়ার কোনো সুযোগ দিয়েছেন কিনা আমি জানি না, বা তারা সুযোগ নিয়েছে কিনা আমি জানি না। অনেক সবই তো নতুন নিয়ে আসছেন সেন্ট্রাল কমিটিতে, কিন্তু এরা কোনো কিছু করতে পারে না। তার মানে এই যে সেন্ট্রাল কমিটিতে এতগুলি লোক আসলো, এই লোকগুলি ওনার চয়েসের সমস্যা ছিল, বা পাবলিক যারা আছে যেই মানে ধরেন যে কংগ্রেসের মাধ্যমে তাদের হয় নির্বাচনটা হয়, সে কংগ্রেসটাই ফল্টি ছিল। যে এই কংগ্রেসের যে লোকগুলি আসছে এগুলোও বাছাই করা ওই যে টাইপের কি বলে জি হুজুর টাইপের লোক ছিল, মানে তাদের কাছে যে চিরকুট যেত ওই চিরকুট অনুসারে ভোট দিত। ঠিক আছে, মানে আপনি হোল লিডারশিপের মধ্যে আপনি জাস্ট দেখেন তো, খোঁজ নিয়ে দেখেন, আদার দেন যারা জেলে জেলে আছে তারা তো আর কোনো কিছু করার নাই তাদের, যারা জেলে আছে তাদের, কিন্তু যারা বাইরে আছে আপনি দুইটা ক্যারেক্টার আপনি এখন একটা হলো আপনাকে বলতে পারেন যে হিরো স্টাইলে কথা বলতেছে, সেটা হলো মহিবুল। আরেকজন হলো আপনার ট্র্যাজিক হিরো, সেটা হলো একবার কথা বলছেন তারপর উনি ট্র্যাজিক হিরোর মতো আসাউজ্জামান। আসাউজ্জামান উনি যেহেতু ফাঁসি হয়ে গেছে এখন কিন্তু তার প্রতি একটা এক ধরনের উনি কথা বললে ওনার কথা শোনার ইচ্ছা জাগে, কিন্তু আর কারো কি আপনার মনে হয়? এতজন রাইট। টিভিতে আসতেছে, একজনও কি আপনাকে কোনোভাবে প্রভাবিত করছে আপনি মনে করতে পারেন কিনা? না, মনে করতে পারেন? আমি আমি পারি না। সো আমি ধরেন রিপোর্টিং করার জন্য বা রিপোর্টিং করানোর জন্য তো আমাকে পুরা তো আওয়ামী লীগ সম্পর্কে জানতে হবে, কারণ পুরো আওয়ামী লীগের ব্যাপারেই তো আমাদের রিপোর্টিং করতে হইতো, তো আমাদেরকে জানতে হইতো। এখন কেন আমি জানি না, বা আমাদের একজন জুনিয়র রিপোর্টার বা সিনিয়র রিপোর্টার কেন জানে না আওয়ামী লীগে আসলে কে এখন ইয়েতে জয়েন্ট সেক্রেটারিগুলো কোথায়, কোন জয়েন্ট সেক্রেটারি, এক কোনো জয়েন্ট সেক্রেটারি আপনি একজন জয়েন্ট সেক্রেটারি বোধ হয় আপনি মনে করছেন বাহাউদ্দিন নাসিম, কিন্তু বাহাউদ্দিন নাসিমের কথা শুনছেন? শোনার পর আপনার মনে হয়েছে এটা নেতা? এটারে এখনও আমার মনে হয় যে কলেজের ভিপি টাইপের যে বক্তৃতা দেয় না ওরকম, ভিপিরাও বোধ হয় এর চাইতে ভালো বক্তৃতা দেয়। জি। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমাদের একজন কমেন্ট করেছেন রিপন কুমার। তিনি দারুণ একটি মন্তব্য তার, যে স্বাধীনতার ঘোষক জিয়া হলে পাকিস্তান ভাঙার জন্য কেন বঙ্গবন্ধুকে দায়ী করা হয়, বা বঙ্গবন্ধুকে দায়ী করা হয় কেন? সুন্দর প্রশ্ন। অনেক ধন্যবাদ আ রিপন কুমার আপনাকে। আরেকজন কমেন্ট করেছেন, সাইফুল আমিন ভাইয়ের বিশ্লেষণ খুবই সুন্দর। আর ইশতেহারের সব অনুষ্ঠান ও ভিডিও আমি রাত জেগে দেখি। ইশতেহার সংশ্লিষ্ট সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনার প্রতিও ভালোবাসা উত্তম ধর। ইশতেহারের সকল সদস্যরাই, আপনি যাদেরকে চেনেন, যাদেরকে চেনেন না, বা যারা সামনে আসেন না, তার সকলের পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রইল। এবং আমাদের এখানে যদি কেউ নাও আমরা থাকি, মানে ইশতেহার এক্সিস্ট না করি, তাও আপনারা ইশতেহারের পাশে থাকবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। অনেক চড়াই উতরাই অনেক কিছু যাবে আমাদের
কিন্তু আম আ এইটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলতে পারি। তো অনেক ধন্যবাদ। সাইফুল আমান ভাই, আপনি বিশেষ কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। অনেকগুলো বিষয় আপনি খুব প্রিসাইজ উত্তর দিয়েছেন এবং আমরাও সমৃদ্ধ হলাম। আপনার জন্য শুভকামনা। আপনাকেও শুভেচ্ছা, আপনার দর্শকদেরও শুভেচ্ছা। যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি অনুরোধ, ভাই আপনারা নিজে নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন এবং পড়োশিকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। সর্বোপরি নিরাপদে থাকার জন্য সকল ব্যবস্থা রাখবেন। আর আরেকটা অনুরোধ যেটা আমি এখন ইদানিং করছি সেটা হলো সকল গ্রামীণ ব্র্যান্ড বয়কট করেন প্লিজ। জাস্ট আমি বলছি না কোনো প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য, শুধু আমি এই অনুরোধটাও করছি যে ইউনূসের কাছে এই মেসেজটা যাওয়া উচিত। তাকে ঘৃণা করার কারণেই তার প্রোডাক্টটাকে আমরা বর্জন করছি। আমরা কাউকে ঘৃণা করার জন্য করার জন্য না। বাট তাকে ঘৃণা করার জন্য আমরা তার প্রোডাক্ট বর্জন করতে চাই। তবে গ্রামীণ ব্যাংক বা যেসব প্রতিষ্ঠানগুলো, যে অবকাঠামোগুলো, এগুলোতে হাত দিবেন না ভাই। এগুলোতে আগুন ধরায়েন না। এগুলো কিন্তু আজ হোক কাল হোক মানুষের সম্পত্তি এবং এখানে মানুষ চাকরি করে। আমাদের দেশের মানুষই চাকরি করে। সো এগুলো ধ্বংস করেন না। প্রোডাক্টটা বয়কট করেন। তাকে জানান দেন যে তোমার কারণে এই প্রোডাক্টগুলোর এই কাটতি কমেছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ এবং ভারত থেকে যারা দেখছেন তাদেরকে শুভরাত্রি এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদেরকে যার সময় অনুযায়ী